তোমার ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে সকালে কি খাইছোস, ভাত খাইছি, মানে ভাত খাইছি বললেই মনে হয় যে তোমার টাকা পয়সা নাই, তুমি অনেক গরিব। কি বললে বড়লোক বড়লোক ফিল আসে, যে সকালে কি খেয়েছো, ব্রেড খেয়েছি, ব্রেড খেয়েছি জেলি দিয়ে, জ্যাম দিয়ে। আচ্ছা দেখ কি, দেখো আমি কি পরিমাণ গরিব যে হচ্ছে জ্যাম রে জেলি বলি। আচ্ছা যাক, অ্যান্ড হচ্ছে অনেকটা প্লাসের মতো, ওই যে তোমরা বিভিন্ন বেঞ্চে বেঞ্চে লেখা দেখো না, অমুক প্লাস তমুক, আর প্লাস এস তমুক তমুক। আচ্ছা, কিন্তু এই গাধারা জানে না। আচ্ছা বলো তো, আমরা যদি হচ্ছে এক্স প্লাস এক্স দিই তাহলে কি হয়, 2x। এখন আর প্লাস এস কি হবে, আর এস। এই যে এই ম্যাথ শিখছো তোমরা, এই ম্যাথ করা যাবে, এই ম্যাথ হবে, যোগ হবে। এই গাধা জানেও না যে এদের যোগ করা যাবে না কখন। আবার মনে মনে খুশি হয়েও না যে ভাইয়া আমাদের তো মিলে গেছে। আচ্ছা, মিলে গেলেও শেষে যে অনেক কিছু মিলে না, আবার না মিললেও অনেক কিছু মিলে যায়, তাই না? তো এখন জেনে জেনে ভুল করব, পরীক্ষায় আসবে কানেক্টরস, কিন্তু তুমি মনে মনে কি সলভ করবা, কনজাংশন। তারপরে দেখো কত ডিসঅর্ডার। আগের ক্লাসিফিকেশন অনুযায়ীও হচ্ছে বোর্ড ঠিক নাই। কেন ঠিক নাই দেখো, লিঙ্কিং ওয়ার্ডস, এটাকে দুই ভাগে ভাগ করলাম, কনজাংশন আর হচ্ছে কি কানেক্টরস। তো কনজাংশন কি, সেন্টেন্সের মধ্যকার বিভিন্ন এলিমেন্টকে কানেক্ট করে, আর কানেক্টরস কি, সেন্টেন্সের বাইরের এলিমেন্টকে যে কানেক্ট করে। কিন্তু কানেক্টরসে তুমি বোর্ড কোয়েশ্চেন দেখো, দেখবা ওইখানে কানেক্টরসও ইউজ হয়, আবার কনজাংশনও ইউজ হয়। আসলে বোর্ড যদি জাস্ট বলতো যে ইউজ এ লিঙ্কিং ওয়ার্ড, তাও ঠিক থাকতো, কিন্তু ওই কনসেপ্ট মানে আগের কনসেপ্ট অনুযায়ীও বোর্ড ঠিক নাই, আর নতুন কনসেপ্ট আরও পরের হিসাব। আমরা একটু মনোযোগী হই। এতদিন তোমাদের যে টপিকগুলো পড়াইছে এগুলো সবই হচ্ছে ভুজুং বাজুং টপিক। মানে জিনিসটা হচ্ছে কি, যে তোমরা পড়তে আসছো, তোমাদেরকে শুরুতেই যদি একটু স্পাইসি টপিক না দেই তাহলে না তোমরা হচ্ছে টিকবা না, মানে থাকবা না এখানে। এই জন্য তোমাদেরকে হচ্ছে শুরুতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যান ত্যান হাবি জাবি, মানে প্রচলিত যে টপিকগুলোতে অনেক মজা দিয়ে পড়ানো যায়, এবং তুমি হচ্ছে যেসব টপিকে অভ্যস্ত আগে থেকেই, সেই জিনিসগুলোকে আর একটু মশলা মাখিয়ে পড়ানো, যেন তোমরাও তাড়াতাড়ি ভর্তি হও। বোঝা গেছে? কিন্তু এতদিন যা যা পড়াইছি তোমাদের, এতটুকু শেখা না শেখাতে তোমার ইংলিশের কিচ্ছু আসে যায় না। বোঝা গেছে? আজকে থেকে যে টপিক স্টার্ট করব, এই টপিক থেকেই আমাদের আসল ইংলিশ শেখা শুরু। বোঝা গেছে? এই টপিক যদি তুমি একটা ক্লাস মিস দাও তাহলে এর পরের ক্লাস আর কিচ্ছু বুঝবা না। তোমার যদি হচ্ছে কোনো ক্লাস মানে বাই চান্স যদি মিস দেয়াই লাগে, যে তুমি হচ্ছে ধরো একটু পরে মরে যাবা, তুমি ফোন দিয়ে জানাবা যে ভাইয়া আমি মরে যাচ্ছি, এই ক্লাসটা কোনোভাবে ব্যাকআপ দেওয়া যায় কি না মরে যাওয়ার পরে। বোঝা গেছে? এই টপিকটা এতটাই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন এই টপিক জাস্ট একটা টপিক না, কথা বললাম ভাইরা, এই টপিকটা হচ্ছে তোমার বেশ কয়েকটা টপিকের কম্বিনেশন। আমরাই হচ্ছে একমাত্র জাতি যারা হচ্ছে ইংলিশের সেন্টেন্স স্ট্রাকচার শেখা ছাড়াই আমরা ইংলিশ শিখে ফেলি। আমরা সবাই মনে করি কি, ওই যে টেন্স পড়ছিলাম না, আমরা অনেকেই মনে করি, ইভেন আমি নিজেও মনে করতাম ছোটোবেলায়, যে টেন্স মনে হয় আমাদের সেন্টেন্স স্ট্রাকচার লেখা শেখায়। আসলে টেন্স আমাদেরকে শেখায় যে কোন সময়ে আমরা ভার্বের কোন ফর্মটা ইউজ করব। বোঝা গেছে? জাস্ট এতটুকু নলেজই আমাদেরকে দেয়। আর সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে শেখায় যে কিভাবে একটা সেন্টেন্স বিল্ড করব। তোমরা অনেকেই আমাকে বলো না যে ভাইয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখান। একটা কমন ডিমান্ড থাকে, স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল ফিল করে হচ্ছে তোমার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এবং গণহারে এসে বলে যে ভাইয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখান। আচ্ছা, তুমি যে একটা সেন্টেন্স ট্রান্সফার করবা, তুমি কি সেন্টেন্স বিল্ড করা শিখছো? আগে তো তোমাকে বিল্ড করা শেখা লাগবে, তারপরে না তুমি ট্রান্সফরমেশনে যাবা, তাই না? তাহলে আমাদের, তুমি যদি একাডেমিক পার্সপেক্টিভ থেকে বা কমার্শিয়ালি যদি বলতে চাও, তাহলে বলতে পারি যে আমরা আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দিকে আগাচ্ছি। কিন্তু সেইটা আগানোর জন্য আমাদেরকে তো আগে ফার্স্টে সেন্টেন্স বিল্ড করা শেখা লাগবে, তাই না? এই সেন্টেন্স বিল্ড করাটাই আমরা এখন শিখব। বোঝা গেছে? এই টপিকগুলো ভুলেও কেউ মিস দিও না। আমি সবগুলা ক্লাস রেকর্ড করব, কেউ যদি খুব সমস্যা হয়
যে ভাইয়া ক্লাস মিস দেওয়াই লাগতেছে, কোনোভাবে আর উপায় নেই, আমি একটু পরে মরে যাব, হ্যাঁ, তাহলে হচ্ছে পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। বোঝা গেছে? আচ্ছা, মনের চোখ দিয়ে দেখবা। মানুষের আত্মার কখনো মৃত্যু হয় না। বোঝা গেছে? আচ্ছা, কোথায় যেন ছিলাম আমরা? আচ্ছা, এই টপিকটা এতটাই মনোযোগ দিবা যে ক্লাসে হচ্ছে কেউ কখনো কথাবার্তা বলো না, একদম কনসেন্ট্রেট করো। এই টপিকটা বাংলাদেশে ওইভাবে গোছানোভাবে বা ডিটেলসে কখনোই পড়ানো হবে না। আর এই টপিক ছাড়া তুমি কখনো একাডেমিক ইংলিশ ভালো মতো লিখতে পারবা না, ভালো মতো পড়ে বুঝবাও না। তুমি যে আসলে ইংলিশে কতটা দুর্বল এটা বোঝার জন্য তুমি হচ্ছে যে কোনো একটা স্টেশনারি দোকানে যাও, ওইখানে যে একটা নন ফিকশন বই ধরে তারপরে পড়া শুরু করো, তুমি তোমার ইংলিশের লেভেল বুঝতে পারবা যে তুমি কতটুকু ইংলিশ জানো। এই ধরো বাজারে যে প্রচলিত বইগুলো আছে, এখন তো রেকর্ড হচ্ছে এই জন্য নামগুলো বলা যাচ্ছে না, এই বইয়ের যে ট্রাফিক জ্যাম ইজ এ কমন ফেনোমেনন, গভর্নমেন্ট শুড টেক কেয়ার অফ ইট, নো মোর টুডে, গিভ রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড কি জন্য লাভ টু ইয়োর ইয়ঙ্গার সিস্টার, হ্যাঁ, এইগুলা দিয়ে হচ্ছে ইংলিশ চলে না। ইংলিশ অনেক বেশি ক্রিটিক্যাল, অনেক বেশি ডিফিকাল্ট, এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলোও একটু ডিফারেন্ট। বাংলার মতো করে ওইভাবে হয় না, প্রতিটা ভাষাটাই আলাদা আলাদা স্ট্রাকচার আছে। তো এই জিনিসগুলোই আমরা পড়বো। এই টপিক ভুলেও কেউ মিস দিও না। আর হচ্ছে ক্লাসে একটু কনসেন্ট্রেট করো। তোমার ক্লাস হচ্ছে এই দিকে, তোমার ক্লাস ডানেও না, বামেও না, পেছনেও না। বোঝা গেছে? এই ক্লাস থেকে কেউ কেউ ভবিষ্যতে অনেক দূর আগাবে, আবার কেউ কেউ অনেক দূর পেছাবে। তো ডিসিশন তোমার, তুমি আগাতে চাচ্ছ না পেছাতে চাচ্ছ। আচ্ছা, এইবার দেখো যে এই রুমে বেশ কয়েকটা ফ্যান আছে, তাই না? ধরো তুমি কোনো একটা ফ্যানের নিচে দাঁড়ালা, আমি সবগুলো স্ক্রু খুলে দিলাম, কি হবে তো তোমার? হ্যাঁ, আর এখানে থাকা লাগবে না তোমার, তাই না? আচ্ছা, তো এখন দেখো স্ক্রুগুলো কি অনেক ছোট না? কিন্তু স্ক্রুগুলো ছোট হওয়াতেও তার ভূমিকাটা কি অনেক বড় না? সে তো একটা যন্ত্রের পুরো স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেয়, তাই না? কিন্তু স্ক্রুগুলোর কি খুব ছোট ছোট। ইভেন এই যে এইখানে যে তোমার কি জন্য বলে এটা প্রজেক্টর আছে, আমি যদি সবগুলো স্ক্রু খুলে দিই, এই প্রজেক্টর আর কি প্রজেক্ট করবে? কোনো কিছু করবে না। তার মানে একটা যন্ত্র যতই বড় হোক না কেন, সেই জিনিসটাকে ধরে রাখে কি ছোট ছোট স্ক্রু। ঠিক একইভাবে একটা সেন্টেন্স বিল্ড করার জন্য তোমার অনেক ওয়ার্ড লাগবে, অনেক ফ্রেজ লাগবে, অনেক ক্লজ লাগবে, এবং সেগুলোকে কানেক্ট করার জন্য কি লাগবে? স্ক্রু লাগবে, তাই না? এই গ্রামারের ভাষায় স্ক্রুগুলোকে আমরা কি বলি বলো তো? হ্যাঁ, কেউ বলে কানেক্টরস, কেউ বলে কনজাংশন, আবার কেউ বলে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। অনেকেই এসে প্রশ্ন করে যে ভাইয়া লিঙ্কিং ওয়ার্ডস কি, কানেক্টরস কি, আর কনজাংশন কি? তিনটা কি আলাদা আলাদা নাকি তিনটা সেম জিনিস? অনেকেই হচ্ছে দায় এড়ানোর জন্য বলে দেয় হ্যাঁ সবই সেম। আসলে সব সেম না, এখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কীরকম আমরা একটু বোর্ডে লিখি। ফার্স্টে লেখো লিঙ্কিং ওয়ার্ডস। আবারও বলি, যা পড়াচ্ছি এটা তুমি কোনো বইতে গোছানোভাবে পাবা না, এবং তোমাকে কেউ গোছানোভাবে ভবিষ্যতে পড়াবেও না। একটু মনোযোগী না হইলে বিরাট কিছু মিস করে ফেলবা। হ্যাঁ ভাইয়া, ও না ঠিক আছে, মানে চলতেছে। ও একটা প্রশ্ন করছে, সময় উপযোগী প্রশ্ন, যে ভাইয়া তাহলে আপনি কোত্থেকে জানছেন, নলেজ কোত্থেকে আসে বলো তো? আরে অনলাইন থেকে না, আল্লাহর কাছ থেকে আস। বোঝা গেছে? উপর থেকে নলেজ আস, উপর থেকে আস। হ্যাঁ, একটা কথা আমি সব স্টুডেন্টদেরকে বলি যে তোমার যদি জানার ইচ্ছা থাকে এবং তুমি যদি পরিশ্রম করো, আল্লাহ তোমাকে জানিয়ে দেবে। যখন তোমাকে কেউ প্রশ্ন করবে যে তুমি এটা কোত্থেকে জানছো, দেখো তুমি নিজেই খুঁজে পাবা না যে আসলে কোত্থেকে জানছি, তুমি নিজেও অ্যান্সার জানবা না। তো তোমার যদি জানার ক্ষুধা থাকে, আল্লাহ হচ্ছে যারা হচ্ছে জানতে চায়, যারা নলেজের পেছনে ছোটে, আল্লাহ তাদেরকে খুব পছন্দ করে। তাদেরকে কিভাবে যেন হচ্ছে অনেক কিছু জানায় দেয়, অনেক কিছু শিখাই দেয়। বোঝা গেছে? তুমি যদি হচ্ছে নলেজের পেছনে ছোট, এই যে আমি তোমাদেরকে যতটুকু পড়াচ্ছি তুমি এর চাইতে আরও বেশি নলেজ গেইন করতে পারবা। বোঝা গেছে? আচ্ছা, তো লিঙ্কিং ওয়ার্ডস এইটাকে না দুই ভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে তোমার কনজাংশন, আর একটা হচ্ছে তোমার কানেক্টরস। লিঙ্কিং ওয়ার্ডস এইটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম।
কনজাংশন আর হচ্ছে কানেক্টরস। প্রশ্ন হচ্ছে যে কনজাংশন আর কানেক্টরসের ভেতরে তাহলে ডিফারেন্সটা কোথায়? কনজাংশন কিসের ক্লাসিফিকেশনের মধ্যে ছিল বলো তো? পার্টস অফ স্পিচ। আচ্ছা, পার্টস অফ স্পিচ এটাকে আমি ছোটবেলায় বলতাম পার্টস অফ পিস। আচ্ছা যাক, তো এই পার্টস অফ স্পিচের ডেফিনেশনটা কি বলো তো? ছোটবেলায় যেটা পড়ছিলা তোমরা বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাক্যে ব্যবহৃত বা একটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট কি পার্টস অফ সেন্টেন্স বলে, স্পিচ বলে। কিন্তু ডেফিনেশন বলার সময় তো ঠিকই বলছো যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্টকে লাস্টে যে পোল্টি মেরে কি বলছো? পার্টস অফ স্পিচ বলে। কারণ পার্টস অফ সেন্টেন্স হওয়ার কথা না। তাহলে এখানে কি ঘটনাটা ঘটছে একটু বলি। একটা সময় ছিল যখন গ্রামারে সেন্টেন্সকে স্পিচ বলতো, বোঝা গেছে? তখন সেন্টেন্স নামটা ছিল না, তখন সেন্টেন্সকে বলতো হচ্ছে স্পিচ। তো ওই সময়ই হচ্ছে পার্টস অফ স্পিচ ধারণাটার জন্ম। তখনই হচ্ছে পার্টস অফ স্পিচের ধারণাটা জন্ম, এবং মানুষ এইভাবেই হচ্ছে ডেফিনেশনটা দিত যে একটা স্পিচের প্রত্যেকটা পার্টকেই পার্টস অফ স্পিচ বলে। কিন্তু পরবর্তীতে গ্রামারিয়ানরা স্পিচ নামটা বাদ দিয়ে সেন্টেন্স টার্মটা ইউজ করা শুরু করলো। কিন্তু ওই যে পার্টস অফ স্পিচ নাম ছিল, ওই নামটাকে না কেউ চেঞ্জ করে নাই। তুমি যদি ভবিষ্যতে কোনো গ্রামার বই লেখো এবং তুমি যদি পার্টস অফ স্পিচের নাম দাও পার্টস অফ সেন্টেন্স, ব্যাস নতুন কিছু হয়ে গেল। নলেজ হচ্ছে একটা নদীর পানির মতো, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এটা কোনো পুকুরের পানি না, এক জায়গায় স্থির থাকে না। এরিস্টটলদের আমলে যে নলেজ ছিল এখন কি ওটা আছে? বরং ওই জিনিসগুলা সবই হচ্ছে ভুল প্রমাণিত হয়েছে, তাই না? ধরো এরিস্টটল যা যা বলছে তুমি দেখবা যে ম্যাক্সিমামই হচ্ছে ভুল। তোমার বইতে লেখা কি যে এরিস্টটল বলেছেন হ্যান ত্যান ত্যান ত্যান, তারপরে প্রমাণিত হয়েছে যে ওই কনসেপ্টটা আসলে ভুল ছিল, অমুক বিজ্ঞানী বলেছেন তমুক, এরকমই তো বিষয়টা। কিন্তু এরিস্টটল ওই ভুলগুলা না করলে না এই সঠিকটা কেউ করতে পারতো না, বোঝা গেছে? মানে তার ভুলেরও একটা সিগনিফিকেন্স আছে। আচ্ছা, তো নলেজ হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হয়, এটা কোথাও স্থির থাকে না। আমাদের সবার ধারণা কি নলেজ মনে হয় একদম স্থির, স্থির না, এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরা এখন যা সত্য বলে পড়তেছি, দেখবা কিছুদিন পরে হচ্ছে তোমার ভবিষ্যৎ প্রজন্ম সেম জিনিসকে ভিন্নভাবে পড়বে। এই যে দেখো, আজ থেকে কয়েক মাস আগে বা এক বছর আগে বাংলাদেশের ইতিহাস ছিল একরকম, এখন ইতিহাস চেঞ্জ হয়ে গেছে না? তখন ইতিহাস কীরকম ছিল? যে 1971 সালে বঙ্গবন্ধু বিগ ব্যাং ঘটালেন, জন্ম হলো বাংলাদেশের, মানে ওইখান থেকে ইতিহাস শুরু, তাই না? কিন্তু এখন মানুষ জানে যে না, বিষয়টা মোটেই 1971 সালের সাথে মানে ওইটাই না। ইতিহাস বলতে আরও এর আগে পিছিয়ে আর অনেক কিছু আছে, তাই না? তো নলেজ সবসময় চেঞ্জ হয়, তার মধ্যে সবচেয়ে বেশি চেঞ্জ হয় হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। যার যখন মন চায় তখন ইতিহাসকে চেঞ্জ করে দেয়। আচ্ছা যাক, আমরা ইতিহাস থেকে আবার আমরা হচ্ছে গ্রামারে চলে আসি। এখানে একটা বাজার আছে না, কি জন্য বাজার বলো তোমরা? বিডিআর বাজার। ওটাকে কেন তুমি বিডিআর বাজার বলো? কারণ হচ্ছে বিডিআর এর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ রাইফেলস। তো 2007 সালে এইখানে 2007 সালে এইখানে বিডিআর এই বাজারটা বানাইছিল, এই জন্য তখন থেকে মানুষ এটাকে বিডিআর বাজার বলতো, বোঝা গেছে? কিন্তু পরবর্তীতে 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়। বিডিআর বিদ্রোহের পরে বিডিআর এর নাম চেঞ্জ হয়ে যায় বিজিবি। কিন্তু এই বাজারকে কি আর কেউ বিজিবি বাজার বলছে? ওই পার্টস অফ স্পিচের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে। যখন স্পিচ ছিল তখনই পার্টস অফ স্পিচের জন্ম, পরবর্তীতে স্পিচের নাম চেঞ্জ হয়ে সেন্টেন্স হয়ে গেছে, কিন্তু এই পার্টস অফ স্পিচের নাম আর কেউ চেঞ্জ করে নাই, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে কনজাংশন যেহেতু একটা সেন্টেন্সের পার্ট, একটা স্পিচের পার্ট, এইটার অ্যাক্টিভিটিসটা কি সেন্টেন্সের মধ্যে থাকবে না সেন্টেন্সের বাইরে চলে যাবে? সেন্টেন্সের মধ্যেই থাকবে, যেহেতু পার্টস অফ স্পিচ বা পার্টস অফ সেন্টেন্সের পার্ট, ওর অ্যাক্টিভিটিসটা থাকবেও হচ্ছে সেন্টেন্সের মধ্যেই। যেমন ধরো আমরা যদি লিখি রহিম অ্যান্ড রহিমা আর জাস্ট ফ্রেন্ডস। জাস্ট ফ্রেন্ডস শুনে হাসো কেন? হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড তো পবিত্রই ছিল, তোমরা এটারে অপবিত্র বানাই দিছো। আচ্ছা, তো রহিম অ্যান্ড রহিমা আর জাস্ট ফ্রেন্ডস, এখানে কনজাংশন কোনটা বলো? অ্যান্ড কাকে কাকে কানেক্ট করছে বলো? রহিমকে আর রহিমাকে, বোঝা গেছে?
দুইটা ওয়ার্ডকে কানেক্ট করছে, একটা সেন্টেন্সের ভেতরে দুইটা এলিমেন্টকে কানেক্ট করছে না? বুঝছো এতটুকু? এখন রহিম আর রহিমা তারা হচ্ছে জাস্ট ফ্রেন্ডস। তো রহিম গেল রহিমার বাবার কাছে, চৌধুরী সাহেবের কাছে, যে বলল আমি রহিমাকে নিয়ে যেতে এসেছি। তখন রহিমার বাবা চৌধুরী সাহেব এসে বলল যে কিসের সাহসে, কোন সাহসে তুমি আমার সামনে দাঁড়িয়েছ? তোমার ইনকাম কত? আমার মেয়ের হাত খরচ তার চাইতে বেশি। হ্যাঁ, তখন হচ্ছে আমরা সবাই রহিমকে সাপোর্ট করার জন্য সবাই গেলাম যে চৌধুরী সাহেব, রহিম গরিব হতে পারে, রহিম ইজ পুয়ার, কিন্তু কি বাট অনেস্ট। বোঝা গেছে? আমরা সবাই যে বললাম যে রহিম গরিব হতে পারে কিন্তু রহিম সৎ। এখন রহিমার বাবা বলল ঠিক আছে, তুমি তোমার সততা ধুয়ে পানি খাও। তো এই হচ্ছে অবস্থা। এইখানে এই সেন্টেন্সে কনজাংশন কোনটা বলো? বাট হচ্ছে কনজাংশন। এটা কাকে কাকে কানেক্ট করে বলো তো? পুয়ার আর অনেস্টকে। আচ্ছা, একটা ভুল হয়ে গেল, আসলে পুয়ার আর অনেস্টকে কানেক্ট করে না। বোঝা গেছে? দুইটাকে কানেক্ট করে না, তাহলে কি করে? আচ্ছা বলো তো, ফার্স্ট সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? ফার্স্টেরটা আমাদের কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই ট্রান্সফরমেশনটা আমরা শিখবো, মানে ওইটার দিকেই আস্তে আস্তে আগাচ্ছি। তোমাকে এখন থেকেই বুঝতে হবে যে কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড। এখন না বুঝলেও সমস্যা নাই, ধীরে ধীরে আমি আস্তে আস্তে বুঝাই দিব। কিন্তু তুমি যখন হচ্ছে বুঝতে পারবা যে এইটা সিম্পল, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড, তখন তুমি নিজেই জিনিসগুলোকে ট্রান্সফার করতে পারবা। কিন্তু আগে বোঝা লাগবে যে কোনটা কি সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা বলি হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? সিম্পল সেন্টেন্সে কি থাকে? একদম সলিডভাবে যদি বলতে চাই, অ্যাকুরেটভাবে যদি বলতে চাই, তাহলে বলা লাগে যে সেন্টেন্সে শুধুমাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে সেটাকেই আমরা সিম্পল সেন্টেন্স বলি। কিন্তু এখন পর্যন্ত আমি তোমাদেরকে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো পড়াই নেই, তাই না? ওই দিকেই আমরা আস্তে আস্তে আগাচ্ছি। তো এইভাবে বলতে গেলে অনেকেই বুঝবা না, তাই তোমাদের সহজে বোঝানোর জন্য বলতে হয় যে সেন্টেন্সে জাস্ট একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা এক্সটেনশন থাকে বা এক্সটেনশন নাও থাকতে পারে, ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি? সিম্পল সেন্টেন্স বলি। এইভাবে শেখানো উচিত না, বলাও উচিত না। তোমাদেরকে সহজে জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে বলা, আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কিভাবে? দেখো, একটাই সাবজেক্ট, অ্যান্ড হচ্ছে অনেকটা ওই যে প্লাসের মতো। বোঝা গেছে? অ্যান্ড হচ্ছে অনেকটা প্লাসের মতো। ওই যে তোমরা বিভিন্ন বেঞ্চে বেঞ্চে লেখা দেখো না, অমুক প্লাস তমুক, আর প্লাস এস, অমুক তমুক। আচ্ছা, কিন্তু এই গাধারা জানে না। আচ্ছা বলো তো, আমরা যদি হচ্ছে এক্স প্লাস এক্স দিই তাহলে কি হয়? 2x। এখন আর প্লাস এস কি হবে? আর এস। এই যে এই ম্যাথ শিখছো তোমরা, এই ম্যাথ করা যাবে? এই ম্যাথ হবে, যোগ হবে? এই গাধা জানেও না যে এদের যোগ করা যাবে না কখন। আবার মনে মনে খুশি হয়েও না যে ভাইয়া আমাদের তো মিলে গেছে। আচ্ছা, মিলে গেলেও শেষে যে অনেক কিছু মিলে না, আবার না মিললেও অনেক কিছু মিলে যায়, তাই না? তো এখন আবার পড়াশোনাতে আসি। দেখো, ও হচ্ছে অনেকটা প্লাসের মতো, একদম মিলিয়ে দেয়, মার্জ করে দেয়। মার্জ করা চিনো? ওই যে ফটোশপে যারা এডিট করো, দেখবা লেয়ারে লেয়ারে কাজ হয়, 2-3টা লেয়ারকে একসাথে ধরে তুমি যদি মার্জ করে দাও, জাস্ট একটা লেয়ার হয়ে যাবে। তো অ্যান্ড হচ্ছে অনেকটা ওই রকম, যে এইখানে একটা সাবজেক্ট ছিল, এইখানে একটা সাবজেক্ট ছিল, দুইটাকে মিলে একটা সাবজেক্ট বানায় ফেলছে। একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা এক্সটেনশন, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সিম্পল সেন্টেন্স। এটা একটু কষ্ট করে মনে রাখবা। অ্যান্ডকে বলা হয় কানেক্টিং কনজাংশন। কানেক্টিং কনজাংশন মানে কি? ওরা হচ্ছে কানেক্ট করবে, একদম একদম মিশাইও দিবে, মানে কানেক্ট করে একদম মিশিয়ে দিবে। আর বাট এবং অর, ওদেরকে বলা হয় ডিসকানেক্টিং কনজাংশন। মানে কানেক্ট করবে কিন্তু ভেতর থেকে বলবে যে না, তোমরা মিলতে পারবা না, দূরে থাকো, তুমি গরিব, তুমি ধনী, মেলার দরকার নাই। বোঝা গেছে? মানে কানেক্ট করে দিবে কিন্তু একসাথে থাকতে পারবে না, যে দূরে 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 থাকো। তো বাট হচ্ছে অনেকটা ওই রকম,
ও হচ্ছে কানেক্ট করে দিয়েছে কিন্তু ভিতর থেকে বলছে হ্যাঁ দূরে সরো। তো যখনই দূরে সরো বলে বিষয়টা হচ্ছে এরকম ভেঙে যায়, তখন কি হয়ে যায়, হি ইজ অনেস্ট। তাহলে বারটা আসলে পুয়ার আর অনেস্টকে কানেক্ট করে না, কাকে কাকে কানেক্ট করে বলো তো? রহিম ইজ পুয়ার আর হি ইজ অনেস্ট, এই দুইটাকে কানেক্ট করে। তাহলে এটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারি বলো তো? এটা কি সেন্টেন্স? এইটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আধুনিক গ্রামারিয়ানরা অনেকেই বলেছেন যে কম্পাউন্ড সেন্টেন্স বলতে আসলে কোনো সেন্টেন্স নাই, এটা আসলে দুইটা সিম্পল সেন্টেন্সের কম্বিনেশন। দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স না, এটা আরেকটা সিম্পল সেন্টেন্স না, দুটো সিম্পল সেন্টেন্স মিলে কি হয়ে গেল, কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। তাহলে সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে ডিফারেন্স কি? সিম্পলে হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সিম্পল সেন্টেন্স থাকবে, এরকম। বোঝা গেছে? আর কমপ্লেক্স কি, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা যাচ্ছি। এতটুকু বুঝছো? এই সেন্টেন্সে আমরা দুইটা কনজাংশন পেলাম। দুইটা কনজাংশনই কি সেন্টেন্সের মধ্যে ক্রিয়াশীল নাকি সেন্টেন্সের বাইরে চলে গেছে? সেন্টেন্সের ভেতরকার বিভিন্ন এলিমেন্টকে কানেক্ট করছে না? এই জন্য আমরা এইগুলাকে কি বলি, কনজাংশন বলি। প্রশ্ন হচ্ছে তাহলে কানেক্টরস কি জিনিস? কানেক্টরস কি জিনিস আমরা একটু এই সাইডে লিখি। ধরো আমরা বললাম সো উই শুড ইট রাইস, এটা কোনো সেন্স মেক করলো? ধরো আমি যদি এখন দাঁড়িয়ে যদি তোমাদেরকে বলি তাই আমাদের ভাত খাওয়া উচিত, তোমরা আকাশ থেকে বলবো না, এ করতে গিয়ে কি বললো? কিন্তু আমি যদি বলি এইভাবে যে পৃথিবীতে যে কয়টা উৎকৃষ্ট মানের শর্করা আছে তার মধ্যে ভাত অত্যন্ত ভালো মানের শর্করা, কিন্তু ইউরোপিয়ানরা তাদের ওটস, গম, বার্লি এগুলো বিক্রি করার জন্য তারা হচ্ছে সবাইকে বলে যে ওগুলো হচ্ছে বেশি ভালো, ভাত অত বেশি ভালো না, এবং ভাত খাইলে শক্তি থাকে না, এই হানতান এগুলো বলে। কেন বলে? তাদের এইসব হাবিজাবি যে শর্করা আছে ওগুলো বিক্রি করার জন্য। আর আমরা বাঙালিরাও তাই হচ্ছে বিশ্বাস করে বসে আছি, হ্যাঁ 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 ভাত ভালো না। কেন ভাত ভালো না? ভাত খায় গরিবরা। মানে তুমি সকালে উঠে যদি ভাত খাও, তোমার ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে সকালে কি খাইছোস, ভাত খাইছি, মানে ভাত খাইছি বললেই মনে হয় যে তোমার টাকা পয়সা নাই, তুমি অনেক গরিব। কি বললে বড়লোক ফিল আসে? যে সকালে কি খেয়েছো? ব্রেড খেয়েছি, ব্রেড খেয়েছি জেলি দিয়ে, জ্যাম দিয়ে। আচ্ছা দেখো আমি কি পরিমাণ গরিব যে হচ্ছে জ্যাম রে জেলি বলি। আচ্ছা যাক, তারপরে হচ্ছে মানে সকালে কি খেয়েছো? ব্ল্যাক কফি খেয়েছি। মানে আরে বাপরে বাপ, এ তো বিলিয়নার একদম পুরো। মানে সকালে কি খেয়েছি? ওটস খেয়েছি। মানে এইগুলা বললে মানে তুমি যদি একদম বিলিয়নার হয়ে ট্রিলিয়নারও যদি হতে চাও, সকালে কি খেয়েছো? আমি ডায়েটে আছি, হ্যাঁ আরো বেশি বড়। তো এইটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে ভাইরা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমি একটা জায়গায় গেছিলাম একবার, এই যে আমার সাথে কথা বলো ভাইরা, নিজেদের সাথে কথা না বলে আমার সাথে বলো। এই যে হলুদিয়া ভাই, এই হলুদিয়া ভাই একটু এদিকে তাকাও। তো আমি একটা স্পোর্টস টিমকে দেখছিলাম, তো এখানে হচ্ছে তোমার মানে একাডেমি আর কি। তো ওইখানে বাচ্চারা খেলতেছিল, তো ওই একাডেমিটা হচ্ছে তোমার বড় লোকদের না, মানে গরিবদের আর কি, যারা হচ্ছে মানে অনেকের বাবা নাই, মা নাই, বা স্ট্রিট চাইল্ড, এদেরকে নিয়ে হচ্ছে বানাইছে। তো এদেরকে আমি হচ্ছে মোটামুটি সকাল 9টার দিকে দেখছি প্র্যাকটিস করতে। তারপর দুপুরে হচ্ছে ওটা সামনে দিয়ে গেছি, দেখি তাও তারা প্র্যাকটিস করতেছে। তারপরে সন্ধ্যার দিকে গেছি, তাও তারা প্র্যাকটিস করতেছে, এদের কোনো ক্লান্তি নাই। পরে হচ্ছে তাদের যে কোচ, তাদের সাথে আমি বললাম যে ওরা কি খায়, হ্যাঁ এত এনার্জি কোত্থেকে পায়? বলে ওরা ভাত খায়। আমি বলি সকালে কি খায়? বলে ভাত খায়। দুপুরে কি খায়? ভাত খায়। আমি বলি রাতে কি খায়? ভাত খায়। এই খালি আমি তো জানতাম ভাত খাইলে হচ্ছে ঘুম আসে। বলে কে বলছে? কেন কে বলছে ঘুম আসে? ভাত তো অনেক এনার্জেটিক একটা শর্করা। পরে আমি বললাম যে আমার তো ভাত খাইলে ঘুম আসে। পরে আমি তুমি কি ভাত খাও? পরে আমি মিনিকেট চাউলের ভাত খাই। এই জন্যই তো ঘুম আসে। আচ্ছা, আমরা যে ভাতটা খাই, যে চালটা খাই, এটা ছাঁটাই করে আসল যে উপকরণ চালে সব ফালাই দিয়ে আবর্জনাটাই খাই আমরা, বুঝছো? ওটা সাদা চাল বানিয়ে
একদম পুরা প্রসেস করে করে ওই ভাত আর ভাতে থাকে না। ওই যে গ্রামে যারা হচ্ছে খায় না, ওই যে লাল 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 মোটা মোটা চাল, ওগুলা হচ্ছে অ্যাকচুয়াল ভাত, অ্যাকচুয়াল চাল। ওইটা যারা খায় তারা হচ্ছে ওর মতো শক্তিশালী হয়, বুঝছো? ও কিন্তু অনেক শক্তিশালী, ও হচ্ছে লাল চালের ভাত খায়। আগের এক্সামে কত পাইছিলা? তাহলে ভাত খেয়ে মনে রাখতে পারো না, এটা কোনো কথা? আচ্ছা, তার মানে কি বোঝা গেল? আমাদের কি খেতে হবে? তাই আমাদের ভাত খেতে হবে। এখন সেন্স মেক করে না? তার মানে তাইটা আসলে কি করলো? আগের যে সেন্টেন্সগুলা, সেই সেন্টেন্সগুলোর সাথে একটা কানেকশন বিল্ড আপ করলো না? এই জন্য ওর অ্যাক্টিভিটিসটা কোথায় চলে গেল বলো? সেন্টেন্সের মধ্যে না সেন্টেন্সের বাইরে চলে গেছে? সেন্টেন্সের বাইরে চলে গেছে। এই জন্য অনেক গ্রামারিয়ানরা বলতে চাইলো যে সো, দেয়ারফর, হাউএভার, নাউইডেজ, অ্যাট প্রেজেন্ট, মানে যেগুলো আমরা সেন্টেন্সের শুরুতে ইউজুয়ালি লিখি, এই এলিমেন্টগুলার অ্যাক্টিভিটিসটা যেহেতু সেন্টেন্সের বাইরে চলে যায়, সেন্টেন্সের মধ্যে থাকে না, এই জন্য তারা এদেরকে কনজাংশন বলতে চাইলো না। তাহলে এদেরকে কি নাম দেওয়া যায়? তাহলে তারা নাম দিল কানেক্টরস। তাহলে কনজাংশন আর কানেক্টরসের ভিতরে ডিফারেন্সটা বুঝছো সবাই? কনজাংশনের অ্যাক্টিভিটিসটা কোথায় থাকবে? সেন্টেন্সের মধ্যেই থাকবে। আর কানেক্টরসের অ্যাক্টিভিটিসটা কোথায় থাকবে? সেন্টেন্স থেকে বাইরে চলে যাবে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে বলো তো ভাইরা, দেখি তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কনজাংশন না কানেক্টরস? কানেক্টর। সেন্টেন্সের শুরুতে আমরা এমনিতেই লিখি, এটা আগের সেন্টেন্সের সাথে একটা কানেকশন বিল্ড আপ করে, একটা ব্রিজ বিল্ড করে। তারপরে ধরো আমি যদি লিখি ইফ, ইফ কি কনজাংশন না কানেক্টরস? ইফ দিয়ে যখন তুমি লেখো যে ইফ ইউ কাম আই উইল গো, তুমি না আসলে আমি যাবই না, তো ইফটা কি করলো? ভেতরকার দুইটা ক্লজকে কানেক্ট করলো না? আচ্ছা, তাহলে ওকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। ধরো অ্যাকচুয়ালি ইউ আর এ স্টুপিড, লিখলাম আমরা, এইটা কি কাউকে সেন্টেন্সের ভেতরকার কোনো কিছুকে কানেক্ট করছে? আগের সেন্টেন্সগুলো যদি থাকতো কিছু, তাদের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতো। তো এটা হচ্ছে তোমার কানেক্টরস আর এটা হচ্ছে কনজাংশন। কানেক্টরস আর কনজাংশনের ডিফারেন্সটা বুঝছো সবাই? এরপরে তারা কি করলো? তারা হচ্ছে এই যে কনজাংশনকে পরে হচ্ছে তারা 3 ভাগে ভাগ করলো। আবারও বলি, লিঙ্কিং ওয়ার্ডসকে আমরা 2 ভাগে ভাগ করি, কনজাংশন আর হচ্ছে কানেক্টরস। পরবর্তীতে কনজাংশনকে কয় ভাগে ভাগ করা হলো? 3 ভাগে ভাগ করা হলো। তুমি বলতে পারো যে ভাইয়া এই ক্লাসিফিকেশনগুলো কি আমাদের পরীক্ষায় আসবে? উত্তর হচ্ছে না। এদের যে ইউজগুলো তোমার পরীক্ষায় আসবে। তাহলে এই টাইপের থিওরিটিক্যাল জিনিস আমাদের জেনে লাভ কি? মনে রাখবা, পৃথিবীর থিওরিটাই হচ্ছে নলেজ, অ্যাপ্লিকেশনটা নলেজ না। তুমি যত বেশি থিওরি ভালো বুঝবা তত বেশি অ্যাপ্লাই করতে পারবা। তুমি ম্যাথের থিওরি যত বেশি ডিপলি বুঝবা তুমি তত ভালো ম্যাথ করতে পারবা। তোমার ম্যাথ কেউ কারো করায় দেওয়া লাগবে, নিজে নিজেই সলভ করতে পারবা। থিওরিটাকেই আমরা হচ্ছে নলেজ বলি। এই টাইপের থিওরিটিক্যাল যে নলেজগুলা, এগুলো তোমার আপাতত আসবে না। এগুলোর যে অ্যাপ্লিকেশন, এটাই হচ্ছে তোমার এসএসসিতে বা এইচএসসিতে আসবে। কিন্তু পরবর্তীতে তোমরা যখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে যাবা, তখন তোমাকে এই কোয়েশ্চেনগুলোই করবে। এবং অ্যাডমিশন টেস্টের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের পূর্বের যে ইংলিশ টিচার আছে তাদেরকে গালি দেয় যে আমাদেরকে কেন এগুলা পড়ালো না, কেন এগুলা পড়ালো না। আর যখন আমি এগুলো পড়াতে নেই তখন কেউ পাত্তাই দেয় না। তো যে এইগুলো তাদেরকে গালি দেয়, তাদেরকেও যদি এগুলো পড়ানো হইতো সে পড়তো না। কিন্তু যখন বুঝছে যে এগুলো কাজে লাগবে তখন সময় শেষ। তো আগে থেকেই নিজেকে বিল্ড করো, বোঝা গেছে? একটা ভিশন নিয়ে আগাও যে না, আমি হচ্ছে অমুক জায়গায় পড়তে চাই, তমুক জায়গায় পড়তে চাই, এইটার জন্য আমি নিজেকে প্রিপেয়ার করতেছি। এই জিনিসগুলো তুমি কোনো বইতেও গোছানোভাবে পাবা না, কেউ তোমাকে পড়াবেও না। তো এই থিওরিটিক্যাল জিনিসগুলো খুব ভালো করে পড়ার ট্রাই করো। বিশেষ করে কেউ যদি হচ্ছে ভবিষ্যতে মেডিকেল এক্সাম দাও, মেডিকেলে প্রচুর পরিমাণে ইংলিশ থেকে হচ্ছে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে। তুমি যদি এগুলো যদি না পারো তাহলে ডাক্তার হওয়া একটু কঠিন। আচ্ছা, কনজাংশনকে কয় ভাগে ভাগ করলো? 3 ভাগে। 1 নম্বরে রাখলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এইখানে আমরা একটা বাড়তি ইনফরমেশন লিখে নিব, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন মূলত কমপ্লেক্স সেন্টেন্স বানায়। বুঝা গেছে? সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানাবে?
কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিন্তু আস্তে আস্তে তোমার ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের দিকেই কিন্তু আগাচ্ছি, এগুলো দেখেই তোমাকে ডিসাইড করতে হবে এটা কি সেন্টেন্স। আচ্ছা, আমি আপাতত সাবঅর্ডিনেটিং কনজাংশনের সংখ্যা হচ্ছে 40 থেকে 45টার মতো, একটু কম বেশি হতে পারে, ওগুলো সবই আমি লিখে দিব, কিন্তু আপাতত জাস্ট একটা এক্সাম্পল দিই। যেমন একটা সেন্টেন্স আমাদের পরিচিত সেন্টেন্স আছে না, যে ইট ইজ ম্যান, কি বলো, হু ইজ মর্টাল, এটার মানে কি? ইট ইজ ম্যান, যে পুরুষ মানুষ কি মরণশীল, তাই না? আর উম্যানরা কি ইমমর্টাল, তারা হচ্ছে পুরুষের মনে সারা জীবন বেঁচে থাকে। বোঝা গেছে? এখন এই সেন্টেন্সটাতে কনজাংশন কোনটা বলো? হু হচ্ছে কনজাংশন। এখন এইটাকে কেন নাম দেওয়া হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন? সাবঅর্ডিনেটিং বলতে কি বোঝায়? যেটা কারো অধীনে চলে যায়। এটা কার অধীনে চলে গেছে বলো তো? পরবর্তী অংশে চলে গেছে না? সব সময় এই জিনিসটা খেয়াল রাখবা, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন সব সময় তার পরবর্তী বাক্যাংশের সাথে কানেক্টেড থাকে, আগের সাথে না। ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি যে হি সেইড দ্যাট, দ্যাট হচ্ছে আর একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে হি উড কাম বা হি উড গো, এইখানে দ্যাট হচ্ছে কনজাংশন। এটা কার সাথে আছে বলো? হি সেইডের সাথে নাকি হি উড গো, কোনটার সাথে? এই পরের অংশের সাথে কানেক্টেড আছে। তাহলে এই জিনিসটা আমরা সব সময় মনে রাখবো যে সাবঅর্ডিনেটিং কনজাংশন তার পরবর্তী বাক্যাংশের সাথে কানেক্টেড থাকে, আগের সাথে না। মনে থাকবে? এরপরে আমরা লিখবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানায়? এরা মূলত কম্পাউন্ড সেন্টেন্স বানায়। কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানাবে? কম্পাউন্ড সেন্টেন্স। আস্তে আস্তে কিন্তু তুমি আস্তে আস্তে বুঝতেছো যে কোন কনজাংশন থাকলে কি সেন্টেন্স হবে। তাহলে এই দুইটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারি? যেহেতু সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাহলে কি বলতে পারি? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আর কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে কি হবে? কম্পাউন্ড হবে। কোঅর্ডিনেটিং কনজাংশন কারা কারা? মোটামুটি 8 ধরনের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, 8টা। এই 8টার মধ্যে সবচেয়ে কমন হচ্ছে অ্যান্ড, বাট, অর। বোঝা গেছে? যেমন অর দিয়ে একটা সেন্টেন্স যদি আমরা লিখি যে ডু অর ডাই, এইখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? অর। ও স্বাধীনভাবে থাকে, ও কারো অধীনে থাকে না, স্বাধীনভাবে থেকে দুইটা এলিমেন্টকে কানেক্ট করে দেয়। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি সেন্টেন্স বলতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এইখানেও তো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, কিন্তু এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলেই কি কম্পাউন্ড সেন্টেন্স হয়? না, এটা থাকলে সিম্পলও হতে পারে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কখন হয়? যখন হচ্ছে এইরকম দুইটা আস্ত আস্ত প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করে, তখনই আমরা এটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলি। এইখানেও দুইটা প্রিন্সিপাল ক্লজ আছে, কি কি? ইউ ডু অর ইউ উইল ডাই। এগুলো আমরা লিখি নাই, অনেক শর্ট করে লিখছি, এই জন্য বোঝা যাচ্ছে না। তো প্রিন্সিপাল ক্লজ কি জিনিস, সেই জিনিসগুলো তোমাদের এখনো পড়াই নাই, সামনে পড়াবো, কেউ না বুঝলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট আপাতত লিখে যাও। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর আমাদের আসে 3 নম্বরে কোরিলেটিভ কনজাংশন। এই কোরিলেটিভ কনজাংশন কি জিনিস? এই যে বারবার যে কো বলতেছি, কো হচ্ছে একটা ল্যাটিন প্রিফিক্স। প্রিফিক্স তো চিনো? প্রিফিক্স আগে বসে না পরে বসে? আগে বসে। কো হচ্ছে একটা ল্যাটিন প্রিফিক্স। কো মানে হচ্ছে সহ। আমরা বলি না কো ফাউন্ডার মানে কি? সহ প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাহলে এইখানে আছে সহ, আর এইখানে কি আছে? রিলেটিভ। কোরিলেটিভে ডাবল আর হয় বানানের নিয়ম অনুযায়ী। রিলেটিভ মানে কি? আত্মীয়। আত্মীয় কারা বলো তো? যারা হচ্ছে সুখে দুঃখে বিপদে রেজাল্ট পাবলিশড হলে ফোন দিয়ে বলে যে হ্যাঁ কি অবস্থা ওর, তাই না? তাদের কি আমরা কি বলি? আত্মীয় বলি। এখন আত্মীয় হতে হলে কি হওয়া লাগবে? ধরো এই যে আমাদের এই যে লাল চাল খাওয়া ভাত, ভাত বলি কেন ভাই, হ্যাঁ লাল চাল খাওয়া ভাই, ও ধরো সারা পৃথিবীতে ও একাই আছে, কেউ নাই আর পৃথিবীতে,
ওর কোনো আত্মীয় স্বজন থাকবে? আত্মীয় স্বজন হবে? আত্মীয় স্বজন হওয়ার জন্য কয়জন থাকা লাগে? একা একা আত্মীয় জন্ম দেওয়া যায়? আত্মীয় হতে হলে কয়জন থাকা লাগে? দুইজন, অনেকজন দেখি করে। দুইজন থাকলে আত্মীয় স্বজন আস্তে আস্তে ফর্ম হয়, তাই না? ধরো আমাদের এই যে লাল চাল খাওয়া ভাত বলি কেন ভাইয়া, হ্যাঁ লাল চাল খাওয়া ভাইয়া, ও ধরো হচ্ছে সারা পৃথিবীতে একা আছে, আর কেউ নাই। ও বললো যে আত্মীয় স্বজন নাই, আমার ভালো লাগতেছে না, আমি এখন আত্মীয় স্বজন ক্রিয়েট করব, আমি একটা ছেলে জন্ম দিব। পারবে কোনো দিন? সারা জীবন চেষ্টা করলে ও একা একা হচ্ছে ছেলে জন্ম দিতে পারবে না। ও কি বলতে পারবে যে ছেলে তো জন্ম দিয়েছে, একটা নাতি লাগে, একটা নাতিও জন্ম দিয়ে দিই? হবে এগুলো? কখনো হবে না। আত্মীয় স্বজন হইতে হলে কয়জন লাগবে? দুইজন লাগবে। বায়োলজি আমাদেরকে তাই শিখাইছে, তাই না? আচ্ছা, এত খুশি কেন তোমরা? হ্যাঁ আচ্ছা, তাহলে আত্মীয় স্বজন হইতে কয়জন থাকা লাগে? দুইজন থাকা লাগে। একা একা আত্মীয় স্বজন হয় না। তাহলে এই যে আমরা যে কোরিলেটিভ কনজাংশন যে বললাম, এইখানে কনজাংশনের এলিমেন্ট কয়টা থাকবে? একটা না দুইটা? দুইটা থাকবে। যখন কোনো কনজাংশনের তুমি দুইটা পার্ট দেখবা, ওই ধরনের কনজাংশনকে আমরা কি বলি? কোরিলেটিভ কনজাংশন। কিরকম? নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এই যে দুইটা পার্ট দেখতে পাচ্ছ না, এগুলা কি আমরা কি বলি? কোরিলেটিভ কনজাংশন। বোঝা গেছে? আচ্ছা, এগুলোই বুঝবা। ধরো বললাম আইদার, তোমার নাম কি যেন? হ্যাঁ, সাদিব। আচ্ছা, তো আমাদের লাল চাল খাওয়া ভাইয়ের নাম হচ্ছে সাদিব, এরকম। আইদার সাদিব অর সাদিবা। না থাক, সাদিয়া নামে এখানে কেউ থাকতেও পারে। আইদার সাদিব অর সাদিবা হ্যাজ বা হ্যাভ ডান ইট। বলো কি হবে? তোমাদেরকে আমি এই রুলটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াইছিলাম, তাই না? যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বা শুধু অর বা নর যদি থাকে, তাহলে অর কি করে? এক্স কে ভুলে যায়। আর থাকে কাকে নিয়ে? নেক্সট কে নিয়ে থাকে। তাহলে অর এর এক্স কে? সাদিব। আর অর এর নেক্সট কে? সাদিবা। কি অদ্ভুত ব্যাপার! ওর এক্স ছিল ছেলে আর প্রেজেন্ট হচ্ছে মেয়ে। দিনকাল কত খারাপ, চিন্তা করো। তো এখন সাদিবার জন্য কি হয়? হ্যাজ না হ্যাভ? তো হ্যাজ দিয়ে দিবা, ব্যাস শেষ। তো এখানে কনজাংশন কোনটা? আইদার ড্যাশ 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 অর। বোঝা গেছে? তার মানে আমাদের পুরো ক্লাসিফিকেশনটা হচ্ছে এরকম যে লিঙ্কিং ওয়ার্ডস, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, কনজাংশন আর কানেক্টরস। কনজাংশনকে পরবর্তীতে আমরা তিন ভাগে ভাগ করি, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া আপনি এখানে বলছেন সাবঅর্ডিনেটিং কনজাংশন কমপ্লেক্স সেন্টেন্স বানায়, কোঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানায়? কম্পাউন্ড। আর কোরিলেটিভ কনজাংশন তাহলে কি বানায়? এইটা একটু বিতর্কিত কনজাংশন। এই কনজাংশনটা কেন বিতর্কিত, এটার ব্যাখ্যাতে আমরা সামনে যাব যখন আমরা এগুলোর ডিটেলস পড়ব। এখন এই হচ্ছে পুরো ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনে একটা ছোট লিমিটেশন আছে, সবসময় মনে রাখবা। ফিলোসফিতে একটা কথা বলা হয় যে ফলসিফিকেশনের মাধ্যমে, মিথ্যা প্রমাণের মাধ্যমে, বা ধরো হচ্ছে লিমিটেশন খুঁজে পাওয়ার মাধ্যমে নলেজ হচ্ছে সামনে এগিয়ে যায়। এই যে ক্লাসিফিকেশন আছে না, এই ক্লাসিফিকেশনে ছোট্ট একটা লিমিটেশন আছে, সেটা কি বলো? এবং এই ধরনের প্রশ্ন যখন করি না, আমার স্টুডেন্টরাই হচ্ছে এই টাইপ উত্তর দেয়। এবং যারা উত্তর দেয় তারা বাংলাদেশও কাঁপায়, তারা যদি ভবিষ্যতে দেশের বাইরে যায় তাহলে ওই বিদেশও কাঁপায় আসবে। তো এইরকম লিমিটেশনগুলা দুইটা স্টুডেন্টের কথা বলি, নাম না বলি। এই দুইটা স্টুডেন্টের মধ্যে একজন হচ্ছে বুয়েটে 36th হয়েছিল, আর একজন হচ্ছে আইবিএতে ফার্স্ট হয়েছিল, পরে আবার হচ্ছে আইবিএতে ভর্তিও হয় না, যে বুয়েটে ভর্তি হয়েছে। তো এই টাইপের স্টুডেন্টরা, ওরা না যখন আমি পড়াতাম তখন যে এক্সিস্টিং যে নলেজ, ওইখানে এক লিমিটেশন খুঁজে বের করতো যে ভাইয়া ওইটা কি হবে, এটা কি হবে, ভাই এরকম যদি হয় তাহলে ওইটা কি হবে। এই ধরনের প্রশ্ন যারা করতে পারে তাদেরকেই হচ্ছে আমি ভালো স্টুডেন্ট বলি। মানে ভালো অ্যান্সার পারার মধ্যে না ভালো স্টুডেন্ট নাই, যারা ভালো কোয়েশ্চেন করতে পারে তারাই হচ্ছে ভালো স্টুডেন্ট। তো
তো একটু ট্রিকি কোশ্চেন করো যে ভাই এখানে আমার মনে হচ্ছে একটা লিমিটেশন আছে, কেন এরকম হলো, থাকলে বলো। আচ্ছা তাহলে আমিই বলে দেই লিমিটেশনটা হচ্ছে কি। লিমিটেশনটা হচ্ছে যে আমরা একটু আগে একটা ডেফিনেশন বলছিলাম না, একটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট কি আমরা কি বলি, পার্টস অফ স্পিচ বলি। এই যে সো, এটা কি এই সেন্টেন্সের পার্ট না? অবশ্যই এই সেন্টেন্সের পার্ট। ওর অ্যাক্টিভিটিস না হয় সেন্টেন্সের আগে বুঝলাম, কিন্তু ও তো সেন্টেন্সের পার্ট। তো আধুনিক গ্রামারিয়ানরা প্রশ্ন করলো যে তাহলে এই সোটা কোন পার্টস অফ স্পিচ? তখন তো সবাই নড়ে চড়ে বসলো, হ্যাঁ তাই তো, তাহলে তো ডেফিনেশনটা এই যে পার্টস অফ স্পিচের এখানে তো খাটতেছে না, তাহলে এইটাকে কোন পার্টস অফ স্পিচ বলা যায়? একদল গ্রামারিয়ানরা দায় এড়ানোর জন্য বলে দিল যে ধুর এত ঝামেলার দরকার নেই, এরও কনজাংশন বলে দাও, চালাইয়া দাও, ওই যে কিছুদিন আগে যেমন চালাই দিত না এরকম চালাইয়া দাও। আরেক দল স্টুডেন্ট তো না গ্রামারিয়ান, তারা চালাইয়া দিল না, তারা একটা ডিফারেন্ট কনসেপ্ট দিল। কনসেপ্টটা কীরকম বলো তো? অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? নাউন আর কাকে? প্রোনাউনকে। আর অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্বকে করে, তারপরে অ্যাডজেক্টিভকে করে, তারপরে হচ্ছে অ্যাডভার্বকে করে, আর কাকে মডিফাই করে বলো তো? সেন্টেন্সকে। এইটা অনেক বইতেই লেখা থাকে না, সেন্টেন্সকে কখনো মডিফাই করা যায় না। তাহলে কেন বললো সেন্টেন্সকে মডিফাই করা? আসলে সেন্টেন্সের উপর একটা ইম্প্যাক্ট ফেলা যায়, ওই ইম্প্যাক্ট ফেলাটাকেই মডিফাই করা হিসেবে ধরে নেওয়া হয়। যেমন আমরা যখন সো বলি তখন আমাদের কনসেন্ট্রেশনটা কি ফুল সেন্টেন্সের উপরে চলে যায় না? আবার কি করে একই সাথে সে আগের সেন্টেন্সগুলোর সাথেও কানেকশন বিল্ড আপ করে। তো যেহেতু আমাদের কনসেন্ট্রেশন ফুল সেন্টেন্সের দিকে চলে যায়, আমরা বলতে পারি সোটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এই দৃষ্টিকোণ থেকে একে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব। তো এইটা নিয়ে টানাটানি যে সো তুমি কার, তুমি কি কনজাংশনের নাকি তুমি অ্যাডভার্বে, তো এটা নিয়ে টানাটানি। ভবিষ্যতে যদি এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে যে সোটা কোন পার্টস অফ স্পিচ, তুমি যদি অপশনে দেখো কনজাংশন আর অ্যাডভার্ব, তুমি অ্যাডভার্ব দাগায় আসবা। কেন দাগায় আসবা? কারণ ম্যাক্সিমাম গ্রামারিয়ানরাই এটাকে অ্যাডভার্বই বলে, এই কারণে ওইটাকেই অ্যান্সার হিসেবে ধরা হয়। কিন্তু একটু আগেই আমি একটা কথা বলছিলাম যে নলেজ হচ্ছে একটা পুকুরের পানি না, এটা একটা নদীর পানির মতো, প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে। বিষয়টা না এইখানেও থেমে নাই, ওর ভেতরে কনজাংশনেরও গুণ আছে আবার অ্যাডভার্বেরও গুণ আছে, দুইটা গুণই আছে। ওকে ডিরেক্টলি অ্যাডভার্বও বলা উচিত না, আবার ওকে ডিরেক্টলি কনজাংশনও বলা উচিত না। এই জন্য আধুনিক গ্রামারিয়ানরা কি করলো, ওই যে তোমরা যেমন গাছে গাছে বেঞ্চে বেঞ্চে যেমন লিখে রাখছো না অমুক প্লাস তমুক, তারাও এখানে একটা প্লাস মেরে দিল যে কনজাংশন প্লাস অ্যাডভার্ব মিলিয়ে তাদেরকে একটা নতুন নাম দিল। কি নাম দেওয়া যায় বলো? কনজাংশন প্লাস অ্যাডভার্ব, কনভার্ব। আচ্ছা কাছাকাছি গেছো, আর একটু চিন্তা করো। আগে একটা ব্যাচ ছিল ক্লাস 8, ওইখান থেকে একজন এটা অ্যান্সার দিয়ে দিছিল। চিন্তা করো, তোমরাও পারবা। তুমি ওইখানে ছিল না? আচ্ছা তাহলে তো অ্যান্সার দিয়ে দিল। কি জন্য বললা? কনজাংটিভ অ্যাডভার্ব। বোঝা গেছে? কনজাংশন প্লাস অ্যাডভার্ব দুইটা মিলিয়ে ওকে নাম দেওয়া হলো কি? কনজাংটিভ অ্যাডভার্ব। এবং গ্রামারিয়ানরা কি বললো জানো? যে বর্তমানে কানেক্টরস বলতে কিছু নাই, লিঙ্কিং ওয়ার্ডস বলতেও কিছু নাই। তোমাদের সিলেবাসে কিন্তু কানেক্টরস আছে, তাই না? তোমাদের সিলেবাসে কানেক্টরস আছে, তো কানেক্টরস বলতে আসলে কিছু নাই। এখন এটাকে নাম দিল কি? কনজাংটিভ অ্যাডভার্ব। এবং এটাকে যে 3 ভাগে ভাগ করতো, এখন এটাকে কয় ভাগে ভাগ করে? 4 ভাগে, তাই না? 4 ভাগে ভাগ করে, এবং 4 নম্বরে জায়গা হলো কনজাংটিভ অ্যাডভার্ব। এই কনজাংটিভ অ্যাডভার্বকে আবার কেউ কেউ অ্যাডভার্বিয়াল কনজাংশনও বলে। অ্যাডভার্বিয়াল কনজাংশন এরা কারা? সো, দেয়ারফর, হাউএভার, নাউএডেজ, অ্যাট দিস মোমেন্ট, এই টাইপের জিনিসগুলোকে আমরা কনজাংটিভ বলি। তার মানে কি বোঝা যাচ্ছে দেখো, যে কনজাংশনকে আমরা কয় ভাগে ভাগ করি? 4 ভাগে। সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং, কোরিলেটিভ কনজাংশন, আর কি? কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে আমাদের পরীক্ষাতে যে কানেক্টরস আসে, কানেক্টরস বলতে কি আসলে কিছু আছে? কানেক্টরস বলতে কোনো কিছু নাই, এটা এক্সিস্টই করে না আধুনিক গ্রামারে। যা আছে সেটাকে আমরা কি বলি? কনজাংশন। তাহলে আমাদের সিলেবাসে কানেক্টরস না থেকে থাকা উচিত ছিল কি? কনজাংশন। তাহলে এই যে আমাদের যে বোর্ডের ভুল, আমরা এখন কি করব? কিছুই করার নাই। মানে আমার এক স্টুডেন্ট বলছিল একটা কথা যে ভাইয়া আপনার কাছে পড়া না পড়ার মধ্যে ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে আগে আমরা
না জেনে ভুল করতাম, এখন আমরা জেনে জেনে ভুল করব। তো এখন জেনে জেনে ভুল করব। পরীক্ষায় আসবে কানেক্টরস, কিন্তু তুমি মনে মনে কি সলভ করবা? কনজাংশন। তারপরে দেখো কত ডিসঅর্ডার। আগের ক্লাসিফিকেশন অনুযায়ীও হচ্ছে বোর্ড ঠিক নাই। কেন ঠিক নাই দেখো, লিঙ্কিং ওয়ার্ডস এটাকে দুই ভাগে ভাগ করলাম, কনজাংশন আর হচ্ছে কি কানেক্টরস। তো কনজাংশন কি? সেন্টেন্সের মধ্যকার বিভিন্ন এলিমেন্টকে কানেক্ট করে। আর কানেক্টরস কি? সেন্টেন্সের বাইরের এলিমেন্টকে যে কানেক্ট করে। কিন্তু কানেক্টরসের তুমি বোর্ড কোয়েশ্চেন দেখো, দেখবা ওইখানে কানেক্টরসও ইউজ হয়, আবার কনজাংশনও ইউজ হয়। আসলে বোর্ড যদি জাস্ট বলতো যে ইউজ এ লিঙ্কিং ওয়ার্ড, তাও ঠিক থাকতো। কিন্তু ওই কনসেপ্ট মানে আগের কনসেপ্ট অনুযায়ীও বোর্ড ঠিক নাই, আর নতুন কনসেপ্ট আরও পরের হিসাব। তোমাকে বলে হচ্ছে ইউজ এ কানেক্টর, কিন্তু তোমাকে কনজাংশনও অ্যান্সারে লেখা লাগে, আবার কানেক্টরসও লেখা লাগে। মানে আগের কনসেপ্ট অনুযায়ীও বোর্ড ভুল, আর নতুন কনসেপ্ট অনুযায়ী বোর্ডের তো কোনো খাওয়াই নেই। তো এই ধরনের বোর্ডের যে ভুল কনসেপ্টগুলো আছে, আপাতত আমাদের এগুলো রিসিভ করা ছাড়া কোনো ওয়ে নাই, কিন্তু আমরা শেখার সময় সঠিকটা শিখব। বোঝা গেছে? আমরা আজকে শুধু ইন্ট্রোডাকশনটা দেখলাম, আগামী ক্লাসে আমরা এগুলো ডিটেলসে পড়বো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।